We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বাংলাদেশে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। বিবিসির তদন্ত ইউনিট মানে তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট এখন নিশ্চিত করেই জানিয়েছে শেখ হাসিনার নেতৃত্বেই রাষ্ট্রীয় অনুমোদিত হত্যা হয়েছে। বিবিসির বিশ্লেষণ করা কিছু অডিও রেকর্ডিং থেকে জানা যাচ্ছে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আন্দোলনের সময় ভয়াবহ দমনপীড়নের নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগে তিনি এখন বিচারাধীন। জাতিসংঘের মতে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ওই দমনপীড়নে প্রায় 1400 মানুষ মারা যান। যখন হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর দমন অভিযান চালায়। 77 বছর বয়সী হাসিনা সেই সময় ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ভারতে চলে আসেন এবং আর বাংলাদেশ ফেরেননি। কেবল তাই নয়, তিনি ভারতে আশ্রয় থেকে এখান থেকেই বসেই তার রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এখন তিনি মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অনুপস্থিত অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছেন। বিচার শুরু হয়েছে 1 জুন থেকে। বিবিসির তদন্তে পাওয়া অডিও রেকর্ডিংয়ে 18 জুলাই 2024-এ তার কণ্ঠে নিরাপত্তা বাহিনীকে বলা হচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করতে এবং যেখানেই পাবে গুলি চালাবে। বিবিসির বিশেষজ্ঞরা বলছেন এই অডিওতে কোনো ধরনের এডিটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরির প্রমাণ পাওয়া যায়নি। মানে এই অডিও এআই দিয়ে তৈরি নয়। অনেকে বলার চেষ্টা করেছেন যে এই নির্দেশ অনেক আগের দেওয়া, সেই দাবিও ভুল বলে ইতিমধ্যেই প্রমাণিত। এমনকি বাংলাদেশ পুলিশও এই অডিওর সঙ্গে শেখ হাসিনার আগের রেকর্ড মিলিয়ে রেখেছে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের অস্থায়ী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ভারতকে জানিয়েছেন যেন তারা নৈতিক বিবেক ও স্পষ্ট মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হাসিনার প্রত্যার্পণ নিয়ে সিদ্ধান্ত নেয়। 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। ভারত সেই কূটনৈতিক চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেও এখনো কোনো মন্তব্য করেনি। এটা তো ঘটনাই যে কেবল বন্ধুত্ব, কৌশলগত সম্পর্ক বা পুরনো রাজনৈতিক ইতিহাস দিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। কিন্তু মজার ব্যাপার হয়ে গেল বিবিসির এই রিপোর্ট বাইরে আসার এতদিন পরেও ভারতের প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি। আমরা দেশের নাগরিকরা জানি না কেন ভারত এক আন্তর্জাতিক অপরাধী নেতানিয়াহুর পাশে গিয়ে দাঁড়ায়, কেন তারা আশ্রয় দেয় এমন এক রাষ্ট্রপ্রধানকে যিনি তার দেশে গণহত্যার দায়ে অভিযুক্ত। আরো বড় কথা হলো এই বিষয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত একটা কথাও মোদিজি বা তার সরকারের তরফ থেকে কেউ একটা কথাও বলেননি। কিছু তো বলুন। ভারত সবকিছুর পরেও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে, সেই কথাটাই না হয় বলুক। কিন্তু মোদিজি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট, উনি যখন ইচ্ছে তখন ভাঙাবেন। এরকম ভাবে বিদেশ নীতি চললে যা হবার তাই হচ্ছে। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মোদিজির আশা ভরসা মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প তো একাই ডুবিয়ে ছেড়ে দিয়েছেন। রীতিমতো কি কি করতে হবে তার নির্দেশ দিচ্ছেন, যেমনটা রাজা মহারাজারা তাদের অধীনস্থ সুবেদার জমিদারদের দিত। মোদিজি G7 সম্মেলনে গিয়ে দেখেছেন দ্বিতীয় সারিতে দাঁড়াতে হবে। তিনি জানেন ভারত আর যাই হোক ইউরোপীয় ইউনিয়নে তো ঢুকতে পারবে না। ভারতকে এখনো ইউনাইটেড নেশনসের স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য করার বিষয়টা ঝুলেই রয়েছে। চীনের ভেটো আর এখন চীন আর রাশিয়ার এক অলিখিত জোটের ফলে সেখানে ভারতের অন্তর্ভুক্তি সম্ভব নয়। কোয়াড জোটে আছে জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া আর ভারত, যা মূলত ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকাতে চীনকে রোখার জন্য তৈরি। এই জোটে আমেরিকা, অস্ট্রেলিয়া বা জাপানের স্বার্থ সেটাই, ভারত কেবল এক বোড়ে মাত্র। ওদিকে কোয়াডে থাকা ভারত আবার এসসিওতেও আছে। এসসিও মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সেখানে আছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান।
2017 সাল থেকে ভারত ও পাকিস্তান মানে একটা দেশও ভারতের সমর্থনে নেই। এখানে চীন ছড়ি ঘোরায়। ওদিকে ব্রিক্স, সেখানে এখন রাশিয়া, চীন, ইরান, ব্রাজিলের পশ্চিমা বিরোধী ঐক্য কথা বলছে। এই সবে শেষ হওয়া ব্রিক্স সম্মেলনে ইরানের ওপর বোমাবর্ষণ বা ইউক্রেনে সামরিক সাহায্য দেওয়ার বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। রইল বাকি সার্ক, সেখানেও ভারতের কোনো বন্ধু নেই, বরং চীন পাকিস্তান মিলে নতুন এক ব্লক, এক জোট তৈরি করার কাজে হাতে দিয়েছে। আর চীন ও পাকিস্তানের সেই নতুন ব্লকের চেষ্টায় বাদ পড়তে পারে ভারত। চীন আর পাকিস্তান এখন নাকি মিলে একটা নতুন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে, যেটা হবে দক্ষিণ এশিয়ার জন্য একটা বিকল্প প্ল্যাটফর্ম, বিশেষ করে যেহেতু সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এই নতুন উদ্যোগ থেকে ভারতকে সম্ভবত বাদ রাখা হবে। গত 19শে জুন চীনের কুনমিংয়ে একটা বৈঠকে চীন আর পাকিস্তান, বাংলাদেশ এই নতুন জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে। আলোচনার মূল বিষয় ছিল অর্থনৈতিক সংযুক্তি, পরিকাঠামো উন্নয়ন আর আঞ্চলিক যোগাযোগ। ভারত যতটা পাকিস্তানকে আলাদা করতে চেয়েছে, ততটাই এই অঞ্চলের ঐক্য আর আঞ্চলিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষ করে সার্ক আর সাফটা, সার্ক মুক্ত বাণিজ্য অঞ্চলের মতো সংস্থাগুলোকে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। প্রশ্ন করতেই পারেন যে চীন কি সার্কের জায়গা পূরণ করতে পারবে, আর সেটা কি চীনের কৌশলগত লক্ষ্য পূরণে সাহায্য করবে? মোদিজির বদান্যতায় 2014 সালের পর থেকে সার্কের কোনো বৈঠকই হয়নি, কারণ ভারত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয়, কারণ তারা পাকিস্তানকে জঙ্গি কার্যকলাপে মদতদাতা বলেই মনে করে। ভারত এখন তার প্রতিবেশীদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার দিকেই বেশি জোর দিচ্ছে। চীনও ঠিক একই কাজ করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আলাদা আলাদা করে মজবুত সম্পর্ক গড়ে তুলছে। ওদিকে পাকিস্তান চীন সবসময়কার বন্ধুত্ব, অল সিজন ফ্রেন্ডশিপ। চীনের সবচেয়ে প্রিয় দক্ষিণ এশীয় দেশ নিঃসন্দেহে পাকিস্তান, যাদের সঙ্গে তাদের অল ওয়েদার সম্পর্ক। পাকিস্তান যদিও আগে আমেরিকার সঙ্গে মিল রেখে নীতি চালাতো, এখনো একটা হাত বাড়ানোই আছে আমেরিকার দিকে, তবু চীনের প্রতি তাদের আনুগত্যটা স্পষ্ট। এদিকে ভারত আর চীন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালালেও সেটা কোনো চেহারা ততদিন নেবেই না যতদিন না দুদেশের এই উপমহাদেশের হিস্সা ভাগেদারি নিয়ে স্পষ্ট কোনো সূত্র বার হচ্ছে, যা প্রায় অসম্ভব। কাজেই চীন ভারত সম্পর্ক ওই মাঝে মধ্যে দোলনায় দোলা, হিন্দি চিনি ভাই ভাই, তারপরে অনিবার্য শত্রুতার। ভারত বিশ্বাস করে, বলে, নানান সময় প্রমাণও আছে যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়। সেই কারণেই ভারত চায় না দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে নিয়ে কোনো আঞ্চলিক ঐক্য গড়ে উঠুক। কিন্তু কেবল ইচ্ছে হলেই তো হলো না। ছোট দেশগুলোর যদিও নিজেদের স্বার্থ অনুযায়ী ভারসাম্য রেখে চলে, কারোর দাসত্ব করে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটা ধাক্কা খেয়েছে। সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর যখন শেখ হাসিনা, যিনি ভারতের ঘনিষ্ঠ ছিলেন, ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হন, এখন সাময়িকভাবে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সরকার চালাচ্ছে। আর হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামত করতে উদ্যোগী। সেই পাকিস্তানের সঙ্গেই যার সঙ্গে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যেখানে ভারতের ভূমিকা ছিল বড়। একই সঙ্গে ইউনুস চীনের সঙ্গেও সম্পর্ক আরো মজবুত করতে চাইছেন। হাসিনার সময় যেটুকু ভারতের দিকে নজর রেখে চলা হতো, এখন ইউনুস তার ধারই ধারছেন না। চীন ইতিমধ্যেই বাংলাদেশের 72% সামরিক সরঞ্জাম সরবরাহ করে। ইউনুস সরকারের ফোর্সেস গোল 2030 নীতির কারণে এই অস্ত্র আমদানির পরিমাণ আরো বাড়তে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের সরকার বদল হলেও চীন বাংলাদেশ সম্পর্ক গড়ার আগ্রহে কোনো ভাটা পড়েনি। নেপাল আগেকার ভারত নির্ভরতা ছেড়ে নেমে পড়েছে এক ভারসাম্যের খেলায়। নেপাল, যা নাকি সার্কের সদর দফতরও, চীন ভারতের মাঝে থেকে কৌশল করে চলে। একদিকে
ভারতই তার প্রধান বাণিজ্যিক ও যাতায়াতের পথ, আবার চীনের উন্নয়ন সহায়তাও তার দরকার। কিন্তু উত্তরে রাস্তা তৈরি হচ্ছে, কাজে নেপালের ওই ল্যান্ডলক থিওরি কিছুদিন পরে আর কাজ করবে না। সে চীনের ধার দিয়ে বা ভারতের দিক দিয়ে বাণিজ্য করতে পারবে। এটা ঠিক যে ভারতের সঙ্গে নেপালের খোলা সীমান্ত, উন্মুক্ত সীমান্ত নীতির কারণে নেপালের নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই আসতে পারেন। কিন্তু ভারত মাঝে মাঝে জ্বালানি সহযোগিতা বন্ধ করে বা নেপালের পণ্যের ওপর কর বসিয়ে চাপ তৈরি করে। সেটা বোঝার পরেই নেপাল এখন ভারসাম্য রক্ষা করতে শিখে গেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে তারা যুক্ত, আবার ভারতের সঙ্গেও উন্নয়ন চুক্তি রয়েছে। তারা স্পষ্টভাবে খুব নিরপেক্ষ না থেকেই দুপক্ষের ঝামেলায় না জড়ানোর পথই বেছে নিয়েছে। তাকিয়ে দেখুন ভুটান আর মালদ্বীপ, এক অস্বস্তিকর সম্পর্ক থেকে বের হতে পারছে না ভারত। ভুটান চিন্তিত ডোকলামে চীনের সীমান্ত দাবি নিয়ে। চীনের তিব্বতের সঙ্গে ভুটানের 470 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারত মাঝে মাঝে ভুটানকে চাপে ফেলে গ্যাস কেরোসিনের ভর্তুকি বন্ধ করা বা ভারতীয় কর বসানো, এসব পদক্ষেপ তাদের সচেতন করে তোলে। ফলে ভুটান চায় না কোনো দেশ তার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করুক। মালদ্বীপ চীনের কাছ থেকে $3.2 বিলিয়ন ঋণে ফেঁসে গেছে, তবে উন্নয়ন প্রকল্পে চীনের সাহায্য নিচ্ছে। একই সঙ্গে ভারতকেও কাছে টানতে চাইছে। ফিরছি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শ্রীলঙ্কার ভারসাম্য নীতি এখন ভারসাম্য হারাচ্ছে। যদিও তারা অনেক আগে থেকেই উদার অর্থনীতিতে ঢুকে পড়েছে, কিন্তু কোভিড, ইউক্রেন যুদ্ধ, গৃহযুদ্ধ, দুর্নীতি আর আন্তর্জাতিক ঋণের বোঝায় 2022 থেকে ভয়ঙ্কর সংকটে পড়ে। তাদের 80% ঋণ চীনের নয়, বরং আন্তর্জাতিক বাজারের বন্ডের। তবে চীন ও ভারত দুই দেশই শ্রীলঙ্কার প্রতি কৌশলগতভাবে আগ্রহী, আর যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কাকে সামুদ্রিক ঘাঁটি হিসেবে গুরুত্ব দেয়। কাজেই খানিক চীন ঘেঁষা শ্রীলঙ্কা এখন বামপন্থী রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে। আফগানিস্তানের সঙ্গে ভারত তার সম্পর্ক ভালো করেছিল, কিন্তু সেখানেও চীনের উপস্থিতি বাড়ছে। চীন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতের চেষ্টা করলেও তেমন সাফল্য আসেনি। তবে তালিবান সরকারের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, কারণ তারা চাইছে সিপিইসি প্রকল্পকে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় ছড়িয়ে দিতে। তবে তালিবান আর উইঘুর জনগোষ্ঠীর সংযোগ নিয়ে চীন যথেষ্ট চিন্তিত। এরকম একটা অবস্থায় বড় প্রশ্ন হলো, চীন কি সার্কের বিকল্প বানাতে পারবে? চীনের মূল লক্ষ্য বাণিজ্য আর অর্থনৈতিক প্রভাব বিস্তার করা। নতুন কোনো আঞ্চলিক জোট বানিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাওয়া এখন চীনের উদ্দেশ্য নয়। কিন্তু আপাতত সংঘাতকে সরিয়ে রেখে আঞ্চলিক উন্নয়ন ইত্যাদির কথা বলেই এক মঞ্চে জড়ো হওয়াটা আটকাচ্ছে কে? এরকম একটা সময় ভারত আর তার আঞ্চলিক রাজনীতি নিয়ে নতুন করে ভাবাটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের উচিত আবার কোনো না কোনো আঞ্চলিক সংস্থাকে সচল করা, হয় সার্ক, না হয় অন্তত সাফটা। পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদের অভিযোগ থাকলেও তার জন্য পুরো অঞ্চলকে আটকে রাখা ঠিক নয়। ছোট প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টি করে ভারত নিজেই আঞ্চলিক দাদাগিরির অভিযোগে পড়ছে, যেটা আবার ভারত চীনের বিরুদ্ধে তোলে। যদি ভারত চায় দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিতে, তাহলে তাকে সবাইকে নিয়ে চলতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলো নিজেদের মতামত প্রকাশের একটা প্ল্যাটফর্ম চায়। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার সব অঞ্চলে কার্যকর আঞ্চলিক সংস্থা রয়েছে। দক্ষিণ এশিয়া চায় একটা শক্তিশালী সম্মিলিত কণ্ঠস্বর, কিন্তু সেরকম একটা সংস্থা বা জোট তৈরি করতে গেলে আগে তো নিজেদের দাদাগিরি ছাড়তে হবে। প্রথম পদক্ষেপ হতে পারে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সিদ্ধান্ত। চীনের দাদাগিরি তাদের বাণিজ্যের জোরে, তাদের টাকার জোরে। তার মোকাবেলায় ভারত এক পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্বের কথা বলতেই পারত। পাকিস্তান নাই বা হলো, নেপাল ভুটানের সঙ্গে তার সম্পর্ক তৈরি করতে, মজবুত করতে বাধা কোথায়? এক স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান আজ সেই দেশের বিচার ব্যবস্থার কাছে গণহত্যার দায় অভিযুক্ত। তাকে দেশে রেখে রাজনীতি করতে দেওয়াটা কোন ধরনের কূটনীতি? আর সেই কূটনীতির ফল, বাংলাদেশ এখন চীনের আরো ঘনিষ্ঠ।
বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করছে, বাংলাদেশে টার্কি অস্ত্র তৈরির কারখানা খুলেছে। এক আদানি আম্বানিদের মতো কিছু ফোড়ে দালাল পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্যই যদি এক স্বাধীন দেশের বিদেশ নীতি চলতে থাকে, তাহলে যা যা হবার ঠিক তাই হচ্ছে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens